রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। পিয়ার সহ ৫ দাবি আদায়ে জামায়াতের নতুন কর্মসূচি। দেশের স্থিতিশীলতা নষ্টের আশঙ্কা বিএনপির। গণতান্ত্রিক উত্তরণে বাধা তৈরির চেষ্টা দেখছেন নেতারা। দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগের। চূড়ান্ত হয়নি প্রতীক। শাপলা নিয়ে স্বৈরাচারী আচরণ করছে ইসি, অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির। প্রশাসনের আশ্বাসে খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহার। অন্য ২ পার্বত্য জেলাতেও অস্থিরতার চেষ্টা। সতর্ক করল সেনাবাহিনী। পাহাড় এখন শান্ত, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে কুমারী পূজায় নারী শক্তির বন্দনা। ঢাকের বাজনা, শঙ্খের সুরে দেবীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে ভক্তদের অঞ্জলি। প্রবাসের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো জাতিসংঘ সদর দফতরে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর কঠোর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি খাদ্য সরবরাহ সহায়তা চালু রাখা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে রোহিঙ্গাদের নিয়ে বিশেষ সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের বিষয়বস্তু মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিশ্ব নেতারা। বক্তারা মিয়ানমারের জাতিগত নিধন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার সমাধানের জন্য রূপরেখা তৈরির আহ্বান জানান। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সফরসঙ্গী এনসিপির ২ নেতা। প্রধান উপদেষ্টা বলেন, গণহত্যা শুরুর ৮ বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশা এখনো অব্যাহত রয়েছে। সংকট নিরসনের উদ্যোগ খুবই সীমিত। আন্তর্জাতিক অর্থায়নও ভয়াবহ ঘাটতির মুখে। এর ফলে বাংলাদেশও সামাজিক এবং পরিবেশগতভাবে চরম হুমকির মুখে উল্লেখ করে সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৭ দফা প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. First, devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan army to end violence against Rohingya and start their sustainable repatriation, beginning with those who recently arrived in Bangladesh and those who are internally displaced. Third, mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Mobilize donor contribution to fully fund the joint response plan. Pursue accountability and restorative justice. Dismantle the narco economy and combat transboundary crimes. ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে এবং দ্রুত প্রত্যাবাসনের কাজ শুরু করে। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. It should not be held hostage to broader reforms in Myanmar. গণতান্ত্রিক উত্তরণে বাধা তৈরির চেষ্টা দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি তার। গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ ঐক্যবদ্ধ, তাই কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে দাবি করেন বিএনপির এই নেতা। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের উদ্দেশ্য সফল হবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ।
যুক্তরাষ্ট্র সফরে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। তবে ভোট বানচালে আওয়ামী লীগকে কিছু আন্তর্জাতিক মহল সহযোগিতা করছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অভিযোগের বিষয়ে অনেকটা একমত বিএনপিও। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দেশের গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখা যাচ্ছে। জাতীয় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এই কথা বলেন তিনি। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। সালাউদ্দিন আহমদ বলেন, যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা চায় না। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআর আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, পরাজিত শক্তির ষড়যন্ত্র জনগণ মোকাবেলা করবে। এদেশে যারা পরাজিত শক্তি অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে, সেই টাকাগুলো খরচ করছে নাশকতামূলক কাজ। কিন্তু এই দেশের মানুষের শক্তির কাছে সকল নাশকতাকারী চক্রান্ত ভেসে যাচ্ছে, ভেসে গেছে। বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেওয়া হবে না বলেও সাফ জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দাবিতে 11 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত। মঙ্গলবার দুপুরে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ অপ্রাসঙ্গিক। একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। জুলাই অভ্যুত্থানের পর থেকেই মৌলিক সংস্কার সাপেক্ষে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে দেশের বেশ কয়েকটি ইসলামী দল কর্মসূচিও পালন করে। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতির ভিত্তিতে হতে হবে ফেব্রুয়ারির নির্বাচন। দাবি আদায়ে 11 দিনের কর্মসূচি ঘোষণা করে জামায়াত। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। আন্দোলন চলমান থাকলেও 15 ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় পিআরে ভোট হলে স্বৈরাচার পুনর্বাসনের দাবি অপ্রাসঙ্গিক বলেও জানান পরোয়ার। আওয়ামী লীগের যেহেতু আপনারা জানেন, গণমাধ্যম কর্মী হিসেবে, যে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই। তাদের ব্যাপারে সরকারের যে রাষ্ট্রীয় ঘোষণা, তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না। এই দিন একই রকম দাবিতে কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল, 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী দলগুলো। গণহত্যাকারীদের বিচার চাইছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। শিগগিরই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, শাপলা প্রতীক কমিশনের তফসিলেই নেই, তাই বিকল্প প্রতীকের জন্য এনসিপিকে চিঠি দেওয়া হবে। এদিকে দলীয় নিবন্ধন নিয়ে প্রতিক্রিয়া এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, শাপলা পেতে আইনি বাধা না থাকলেও বৈষম্যমূলক আচরণ করছে ইসি। বেশ কিছুদিন ধরে আলোচনায় এনসিপির নিবন্ধন এবং প্রতীক। এনসিপির প্রত্যাশিত শাপলা ইসির তালিকায় না থাকায় শুরু হয়েছে সংকট। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, শর্ত পূরণ করায় নিবন্ধন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। তবে এনসিপির চাওয়া শাপলা প্রতীক কমিশনের তফসিলে নেই, তাই বিকল্প প্রতীকের জন্য দলটিকে চিঠি দেওয়া হবে। প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে, একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে
বাংলাদেশ জাতীয় লীগ এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। নাগরিক পার্টির চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। বাংলাদেশ জাতীয় লীগের ব্যাপারটা ঠিক আছে, তারা একটা প্রতীকের কথা বলেছেন, সেটা ঠিক আছে। নিবন্ধন পাওয়ার খবরে রাতে সংবাদ সম্মেলন করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। অভিযোগ করেন স্বৈরাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে ইসি। বলেন শাপলা প্রতীক পেতে সংগ্রাম জারি রাখবে এনসিপি। আমরা শাপলা পেতে কোনো আইনি বাধাও দেখছি না, কোনো রীতিনীতির বহির্ভূত কোনো কাজও দেখছি না। ইসি বরঞ্চ এখানে একটি স্বৈরাচারীমূলক এবং বৈষম্যমূলক আচরণ করছে। তাদেরকে আচরণ পরিহার করে দেশের এবং জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা তাদের কাছে আবেদন করছি। জনগণকে সাথে নিয়ে সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটুকু আমাদের সক্ষমতা রয়েছে এবং দেশীয় যে আইন রয়েছে তার ভিতরে আমরা আমাদের প্রতীক প্রশ্নে আমাদের এই সংগ্রাম আমরা জারি রাখব। যত প্রভাবশালী শাসকই হোক, আওয়ামী লীগ ফেরাতে চাইলে তার পতন হবে বলে মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি। এনসিপির শাপলা প্রতীকে যখনই হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিভিন্ন মহল। আলাদা অনুষ্ঠানে পুলিশ, র্যাব ও এনটিএমসি প্রধান আরও বলেন ভোট আয়োজনে পূর্ণ সক্ষমতা রয়েছে তাদের। পরিবেশ ঠিক রাখতে দাগী অপরাধীদের আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। গুজব ঠেকাতে তৎপর রয়েছে সব সংস্থা। নির্বাচন যত এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা। বিভিন্ন পরিকল্পনা তুলে ধরছে আইন শৃঙ্খলা ও নজরদারি কার্যক্রমে জড়িত সব সংস্থাও। র্যাব মহাপরিচালক জানান, অস্থিতিশীলতা তৈরির পথ বন্ধ করে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থানে রয়েছে তার বাহিনী। নির্বাচন করার জন্য যে রকম আইন শৃঙ্খলা পরিবেশ দরকার সেরকম আইন শৃঙ্খলার একটি পরিবেশ আমরা তৈরি করতে সক্ষম হব। এই জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য এবং র্যাব তো অবশ্যই আমরা কাজ করে যাচ্ছি। খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়ার আধ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলেও কেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হলো এই প্রশ্ন তুলে পুলিশ প্রধান বলেন, নির্বাচন সামনে রেখে জল ঘোলা করার চেষ্টা করছে বিভিন্ন মহল। আমাদের কিন্তু চেষ্টার কমতি নেই। একজনকে অ্যারেস্ট করা হয়েছে, মামলা নেওয়া হয়েছে, ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, তারপরে কেন এই জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে? সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আলটিমেটলি সমাজ অস্থির হলে সেই গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়, এটাই হচ্ছে হয়তো গোল। দুর্গাপূজার নিরাপত্তা ও পরিবেশ মনিটরিং করতে অ্যাপ উদ্বোধনের অনুষ্ঠানে এনটিএমসি এর পরিচালক বলেন, দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে একটি মহল। গুজব ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা প্রত্যেকটা ঘটনার ফ্যাক্ট চেক করছি এবং আমাদের মতো এরকম ফ্যাক্ট চেক এরপর আর কিছু নাই, কারণ যেহেতু আমাদের লোক গ্রাউন্ডে আছে। গতবার তুলনায় এবার গুজবের সংখ্যাটা কম। আমি বলবো যেগুলো আসছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো আবার আমরা কাউন্টার করছি ভেরি স্ট্রংলি। যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন তারা এটা করছেন। আরো জানান, নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। 31,576 আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। সরকারি ব্যবস্থাপনায় কমলেও বেসরকারিতে বাড়ল হজের খরচ। সাধারণ ক্যাটাগরিতে বৃদ্ধি 27,000 টাকা, সাশ্রয়ী প্যাকেজে লাগবে 5,10,000। প্রশাসনের আশ্বাসে খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুগ্ম ছাত্র জনতা। মঙ্গলবার রাত 11টা থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এদিকে পাহাড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন সেনাবাহিনী। খাগড়াছড়িতে এক ব্রিফিংয়ে অন্য 2 পার্বত্য জেলায়ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টার বিষয়ে সতর্ক করা হয়েছে। অবরোধ শিথিল হলেও থমথমে খাগড়াছড়ি। পথে পথে রয়েছে কয়েক দিনের সহিংসতার ক্ষতচিহ্ন। মোড়ে মোড়ে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। রাস্তার মোড়ে মোড়ে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। মাঠে দেখা গেছে সেনাবাহিনীর অবস্থানও। মঙ্গলবার চতুর্থ দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করে যুগ্ম ছাত্র জনতা। তবে জেলার 2টি প্রধান সড়কে নেই কড়াকড়ি, ফলে দূরপাল্লার বাস সীমিত পরিসরে চলাচল করতে পারছে। ঢাকা থেকে আসছিলাম সাজেক থেকে ফেরার পথে আমি খাগড়াছড়িতে আটকে যাই। 2 দিন থাকার পর আপাতত দেখলাম গাড়ি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমি অপেক্ষা করছি গাড়ি ছাড়া। পুরোপুরিভাবে স্বাভাবিক হয় না, এখন আমরা
আমরা রিস্কের মধ্যে আছি। অবরোধের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে, যেমন বাজারে যাওয়া যাচ্ছে না। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার খাগড়াছড়ি সেনানিবাসে ব্রিফিং করে সেনাবাহিনী। এতে পাহাড়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়। অন্য দুই পার্বত্য জেলায়ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে বলে সতর্ক করে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান ও পুলিশ সুপার। এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তারা। দেন ক্ষতিপূরণ সহ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস। গুইমারায় সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এখানে যে ক্ষতি হয়েছে যার ক্ষতি হয়েছে সেটি আসলে অপূরণীয়। আমরা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকবো। এখানে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে বাধা দিতেই পার্বত্য এলাকা অশান্ত করার চেষ্টা করেছিল ফ্যাসিস্টরা। তবে পাহাড় এখন শান্ত। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনাটা ঘটার উদ্দেশ্য ছিল যেন এই পূজাটা শান্তিপূর্ণভাবে যেন না হতে পারে। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয়, কিন্তু সেই সন্ত্রাসীদের যে কর্মকাণ্ড এটা কিন্তু প্রতিহত করে দেওয়া হয়েছে এবং পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হলো। শেষ দিনের জবানবন্দিতে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, জুলাই অভ্যুত্থানে 43টি জেলার 438টি স্থানে হত্যাকাণ্ড সংগঠিত হয়। আন্দোলন দমনে 50টির বেশি জেলায় ব্যবহার করা হয় মারণাস্ত্র। হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য খুন করা, গুম করা, মানুষকে হত্যা করা, নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হচ্ছে তিনি সেটা করেছেন। সরকারি ব্যবস্থাপনায় কমলেও বেসরকারিতে বেড়েছে হজের খরচ। সাধারণে 27 এবং বিশেষ প্যাকেজে 51,000 টাকা বাড়িয়েছে হাব। এছাড়া 5,10,000 টাকা নির্ধারণ করে প্রথমবার সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সৌদি মুদ্রার বিনিময় মূল্য বৃদ্ধি ও যাত্রীদের ইন্স্যুরেন্স খরচ বাড়ায় ব্যয় বেড়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর পবিত্র হজ হতে পারে 26 মে। বাংলাদেশ থেকে অংশ নিতে পারবেন 1,27,198 জন। হজ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। বেসরকারি ব্যবস্থাপনায় ঘোষণা করা হয় 3টি প্যাকেজ। বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতা 51,000 টাকা বাড়িয়ে বিশেষ হজ প্যাকেজ 7.5 লাখ টাকা এবং 27,000 টাকা বাড়িয়ে সাধারণ হজ প্যাকেজ 5.5 লাখ টাকা নির্ধারণ করা হয়। প্রথমবার ঘোষণা করা হয়েছে সাশ্রয়ী প্যাকেজ, ব্যয় হবে 5,10,000 টাকা। বেসরকারি ব্যবস্থাপনা হজ যাত্রীদের জন্য খাওয়া ও কোরবানি সহ 3টি প্যাকেজ। প্রথম বিশেষ হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 7,50,000 টাকা, সাধারণ হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 5,50,000 টাকা, সাশ্রয়ী হজ প্যাকেজ যার সর্বমোট মূল্য 5,10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। গত রোববার সরকারি ব্যবস্থাপনায়ও হজ প্যাকেজ ঘোষণা করা হয়। সরকারি বিশেষ হজ প্যাকেজের খরচ 6,90,000 হলেও বেসরকারিতে 60,000 টাকা বেশি। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজের চেয়ে বেসরকারিতে 43,000 টাকা বেশি। গত বছর আপনার কোরবানিটা আলাদা ছিল, এখন 24,000 টাকা এই কোরবানিটা আমরা যোগ করতে হয়েছে। 24,000 টাকা, সেই 24,000 খাবারটা যোগ হয়েছে 24,000 টাকা। যদি আপনি বাদ দেন তাহলে গত বছরের থেকে এটা কম। এজেন্সির মাধ্যমে হজে যেতে প্রতি বছর বিড়ম্বনা তৈরি হলেও হাবের দাবি এবার স্বাচ্ছন্দ্যের হবে হজযাত্রা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। ফিলিপিন্সের মধ্যাঞ্চলে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সুনামি সতর্কতা জারি, বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সনাতন ধর্মাবলম্বীদের শ্রদ্ধার ভক্তিতে পূজিত হলেন মাতৃরূপে কুমারী দেবী। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে কুমারী পূজার আয়োজনে সামিল হন নানা বয়সী মানুষ। প্রার্থনা দেশ তথা পৃথিবীর শান্তি আর সমৃদ্ধির। শাতিলা শারমিনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সালাউদ্দিন লিয়া এবং প্রিন্স আরেফিন।
কৈলাস থেকে মহাশক্তির প্রতীক দেবী দুর্গাকে যেভাবে নানা আচারে আবাহন করা হয় মর্তে, তেমনি কুমারী দেবীকেও আসনে করে আনা হয় মঞ্চে। মঙ্গলবার অষ্টমীর সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে ঠাকুরগাঁয়ের কন্যা লাবণ্য চট্টোপাধ্যায়কে নতুন কাপড়ে ফুলের মালা, চন্দন আর নানা অলঙ্কারে সাজিয়ে শুরু হয় দেবী দুর্গার মাতৃরূপের পূজা। মন্ত্রের সঙ্গে পদ্ম, বেলপাতা, জবা ফুল, ঘি আর অগ্নিসহ নানা উপাচার দিয়ে চলে প্রতিমার আরাধনা। আগুনকে সাক্ষী রেখে চলে ধর্মসাধকদের প্রার্থনা। অবশেষে কুমারী দেবী ভক্তদের প্রার্থনা গ্রহণ করে বর দেন ভালো থাকার। ধর্মগুরুরা জানান, নারীকে সর্বোচ্চ আসনে রাখতেই এ আয়োজন। দেবতাদের প্রার্থনাতে, তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দুর্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। এর আগে অষ্টমী তিথির পূজায় দেবীর 9টি শক্তিকে উৎসর্গ করে 9টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয়। পূজা শেষে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। সমস্ত অশুভ শক্তিকে সরিয়ে শুভ শক্তির জয় হোক, এমন প্রত্যাশা ভক্ত এবং অনুসারীদের। মার কাছে আমরা সবসময় প্রার্থনা করব যাতে আমরা এই পৃথিবীতে ভালোভাবে সুস্থভাবে সকলে বসবাস করতে পারি। বছরের একটা বিশেষ দিন, একবারই মা আমাদের মাঝে আসে। মায়ের কাছে আমরা নির্দ্বিধায় আসতে পারতেছি, আমাদের কোনো প্রবলেম এখন পর্যন্ত ফেস করি নাই। দেবী দুর্গা আবারও কুমারী রূপে পূজিত হলেন রামকৃষ্ণ মিশনে। মার কাছে ভক্ত পূজারীদের প্রার্থনা, দেশে শান্তি আসুক, সমৃদ্ধি আসুক আর অসাম্প্রদায়িকতার যে সেতুবন্ধন তা রক্ষা পাক। চাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও মহা অষ্টমীতে কুমারী পূজার আয়োজন করা হয়। এর মাধ্যমে সম্মান জানানো হলো নারী শক্তিকে। ভক্তদের প্রত্যাশা, দেবী দুর্গার আশীর্বাদে ঘুচবে সব বৈষম্য, শান্তি আসবে বিশ্বে। মহাষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। মন্ত্রপাঠে কুমারী কন্যাকে পূজা করার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। মহাষ্টমীর ভোর থেকেই চট্টগ্রাম, বরিশাল, নওগাঁ, বাগেরহাট, সিরাজগঞ্জ, বগুড়া সহ সারা দেশে পূজা মণ্ডপে ভক্তদের ঢল নামে। নতুন পোশাকে সেজে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা। শুরু হয় মহাষ্টমী, কল্পরম্ভ ও অষ্টমী বিহিত পূজা। পরে মর্তের কুমারী দেবীর পূজা করতে 10 বছরের কম বয়সী কুমারী কন্যাকে মাতৃরূপে পূজা করেন সনাতন ধর্মের অনুসারীরা। ফুল বেলপাতায় দেবী দুর্গার কাছে বিশ্ব শান্তি কামনায় অঞ্জলি দেন ভক্তরা। যত বছর পুজো এখানে হয়েছে তার থেকেও এখানে এবছর লোকের পরিমাণ অনেক বেশি। অষ্টমী মাকে অঞ্জলি দিতে আসছি, পরিবারের জন্য প্রার্থনা করতে আসছি, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। অভাবনটন হয়ে যায়, এই প্রার্থনা মায়ের কাছে করলাম। মা দুর্গার আগমন সবার জন্য শুভ হোক, ভালো হোক, এটাই। প্রতিটি মেয়ে তাদের যোগ্য সম্মান এবং তাদেরকে যেন আমরা সঠিক মাতৃরূপে সম্মান দিতে পারি, এই উদ্দেশ্যে মূলত আমাদের কুমারী দেবী রূপে পূজা করা হয়। উৎসব মুখর সুন্দর পরিবেশ এখন পাচ্ছি আমরা, এই পরিবেশটা সবসময় বজায় থাকুক বাংলাদেশে। বৃহস্পতিবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা। ফাহরি ফারজানা, সময় সংবাদ। ভারতের কলকাতায় মহা অষ্টমীর ভিড় ছাপিয়ে গেছে বিগত বছরগুলোকেও। পথে পথে রঙিন আলো, ঢাকের শব্দ, সব মিলিয়ে সিটি অব জয় কলকাতা পরিণত হয় দুর্গাপূজার শহরে। নিয়ম মেনে এদিন অনুষ্ঠিত হয় কুমারী পূজাও। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার রাজপথ, কচিকাঁচা থেকে প্রবীণ সবার গন্তব্যই যেন এক দেবী দর্শন। মণ্ডপ থেকে মণ্ডপে ঘুরে বেড়ানোই যেন মূল আনন্দ। পথের দুই ধারে ঝলমলে আলো আর প্রতিটি মণ্ডপে ভেসে আসছে দুর্গাপূজার আবাহনী সঙ্গীত। এর আগে ধর্মীয় শাস্ত্র মেনে সম্পন্ন হয় মহাষ্টমীর পূজা। সন্ধি পূজার আয়োজনও শেষ করেন আয়োজকরা। বেলুর মঠ ও ব্যারাকপুর রামকৃষ্ণ মঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কুমারী পূজা। হিন্দু শাস্ত্রীয় মতে দুর্গাপূজার মহাষ্টমী দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভক্তরা মন খুলে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। মায়ের কাছে তো চাওয়ার কিছু নেই, মা যা দেবেন সেটাই আমরা দুহাত ভরে গ্রহণ করি।
মা তো সবই দেন, আমরা নতুন করে কি চাইবো? সকলকে সুস্থ রাখুক, সকলকে ভালো থাকুক, সকলের সুমতি হোক, কেউ কারোর খারাপ চিন্তাটা না করুক। এদিন দক্ষিণ কলকাতার এক মণ্ডপে স্ত্রীকে নিয়ে পূজা দেখতে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার জুলাই আগস্ট আন্দোলনের সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি সহ 4 জনকে 2 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে মামলার 5 আসামিদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, চাঁদার টাকার ভাগ বাটোয়ারায় সংশ্লিষ্টদের চিহ্নিত করতে রিমান্ডের প্রয়োজন। পরে 4 জনের রিমান্ড এবং আরেক আসামি শাহিন হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। এর আগেও মব সৃষ্টি করে চাঁদাবাজির সময় আসামিদের আটক করে ধানমন্ডি থানা পুলিশ। চারজন আসামি, তাদের সবাইকে 7 দিনের মধ্যে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আয়োগকে সতর্কতার সহিত জিজ্ঞাসাবাদ করে মামলা তদন্ত সত্য উদ্ঘাটন করার জন্য নির্দেশ প্রদান করেছেন। গিয়ে 3 লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন এবং প্রথম দিন তারা 1 লক্ষ টাকা 1,20,000 টাকা জোরপূর্বক এক্সটর্শন করেছেন, গ্রহণ করেছেন এবং দ্বিতীয় ঘটনাস্থল হাজারীবাগের একটা হাউজিং অফিস, সেই হাউজিং অফিসে গিয়ে পুনরায় 1 লক্ষ টাকা গ্রহণ করেছেন। 2 ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে শরীয়তপুরের 6 বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের 2 দিন পর লাশ পাওয়া যায় প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্কে। এই ঘটনায় মামলার পর 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিএম ইসরাফিলের তথ্য, ছবিতে রিপোর্ট। রংপুরের পীরগাছায় পশুর শরীরে অ্যানথ্রাক্স শনাক্তের পর এবার মানবদেহের নমুনাতেও শনাক্ত হয়েছে ভয়াবহ এই ভাইরাস। এরই মধ্যে 2 উপজেলায় 9 জনের শরীরের উপসর্গ পাওয়া যায়। চলতি মাসে পীরগাছা উপজেলার 12 জনের নমুনা পরীক্ষা করে আইসিডিডিআর, যার মধ্যে 4 জনের নমুনা পরীক্ষায় 1 জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়। এছাড়াও কাউনিয়া উপজেলায় এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় 5 জনের নমুনা সংগ্রহ করা হলেও এখনও ফল পাওয়া যায়নি। এর আগে গত আগস্টে রংপুরের পীরগাছা উপজেলায় এই রোগে আক্রান্ত হয়ে প্রায় 1000 গবাদি পশু মারা যায়। পাশাপাশি অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন মানুষও, আক্রান্ত হয়েছেন অন্তত 2 শতাধিক। চার ব্যাংক থেকেই 1,78,000 কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বিএফআইইউ থেকে পাওয়া নথি ঘেঁটে এমন তথ্য পেয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, এস আলম গ্রুপের ব্যাংক লুটের ঘটনায় তদন্ত চলছে, পর্যায়ক্রমে নেওয়া হবে পদক্ষেপ। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখলের বিস্তর অভিযোগ জমা হতে থাকে দুদকে। উল্লেখ করা হয়, ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের ব্যাংকগুলোকে ভঙ্গুর দশায় পরিণত করে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর নামে বেনামে লুটপাটের ঘটনায় অনুসন্ধান করছে দুদক। ইতোমধ্যে বিএফআইইউ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে দুদক বলছে, ইসলামী ব্যাংক থেকে 1,05,000 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 13,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 39,000 কোটি টাকা ও ইউনিয়ন ব্যাংক থেকে 20,000 কোটি টাকা লুটপাটের প্রমাণ মিলেছে। এসব নিয়ে টাস্কফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। মহাপরিচালক জানান, পর্যায়ক্রমে সবগুলো অভিযোগ যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। আর সাইফুল আলমকে দেশে ফেরাতে ইন্টারপোলের কাছে চিঠি পাঠানো হচ্ছে। সবগুলো নিয়েই আমাদের অনুসন্ধান দল এবং তদন্ত দল কাজ করছেন। এদিকে মঙ্গলবার 9.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 120 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ভোলা 2 আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর নামে মামলা করেছে সংস্থাটি। অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া প্রায় 53 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে C&F এজেন্ট শামসুর রহমানের বিরুদ্ধেও। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিদেশে পাচার হওয়া অর্থের কিছু অংশ ফেব্রুয়ারিতেই ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি আরও বলেন, ব্যবসায়ীদের বাধার কারণেই নিত্যপণ্যের বাজার দর কাঙ্ক্ষিত পর্যায়ে নামছে না।
কখনো পেঁয়াজ মরিচ সহ অন্যান্য মশলা, কখনো চাল ডাল তেল সহ নিত্যপণ্যের উচ্চ মূল্য বছর জুড়ে চাপে রাখে ভোক্তাকে। সরকারের বহুমুখী চেষ্টার পরও বাজার দর নামেনি কাঙ্ক্ষিত পর্যায়ে। কেন সফল হয়নি সরকার? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, ব্যবসায়ীদের অসহযোগিতাই বড় কারণ। পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার না কমে, এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি নাই। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বাজার যেন সরবরাহ সংকটে না পড়ে সেজন্য থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে আমদানি করা হবে চাল। আতপ চালের জন্য, কারণ চালের স্টক আছে, কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন তো 500 থেকে হঠাৎ বলতে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। ফেব্রুয়ারি নির্বাচনের আগে কি পরিমাণ পাচার হওয়া অর্থ ফেরত আসবে, এ সময় সেই অগ্রগতির কথাও জানানো হয়। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কিন্তু এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি। রাজনৈতিক সরকারও পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়া অব্যাহত রাখতে বাধ্য বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। এই ফর্মালিটিজ কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুর্বল ব্যাংকের চাপ বাড়ছে সবল ব্যাংকের উপর, তাই ঋণ পেতেও বেগ পেতে হচ্ছে ছোট ব্যবসায়ী, এমই উদ্যোক্তা ও ঋণ গ্রহীতাদের। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সুবিধার সুযোগ না রেখে ব্যাংকে আমানত ফেরানোর দায়িত্ব নিতে বাধ্য করতে হবে ব্যাংকগুলোকে। সেলিয়া সুলতানার রিপোর্ট। অনেক গ্রাহক কান্নাকাটি করে আমার সামনে তারা ফেরত গেছে, এবং অনেক মেয়ের বিয়ে দেবে তার জন্য একটা আমানত রেখেছে, সে আমানতটা তারা পায় নাই। একবার দিতে 5,000, পরে বাদে 3,000, আর দেয় না টাকা, এখন কাউন্টারে লোক থাকে না। ব্যাংকের হৃৎপিণ্ড সচল রাখেন আমানতকারীরা, অথচ প্রতিদিনই ব্যাংক থেকে অপমান আর অসহায়ত্ব নিয়ে ফিরে যেতে হয় আমানতকারীদের। একজন আরেকজনের তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হন। সাব কন্ট্রাক্টে নিতে হয় আর কি, ফরেন কোম্পানি অথবা ক্লায়েন্টের কাছ থেকে, সেগুলো আমি অনেকগুলো 2টা কাজ আমার অলরেডি হাতছাড়া হয়ে গেছে। বড় প্রতিষ্ঠানগুলোর ঋণ খেলাপিতে ব্যাংক পাড়া ডোবার অভিজ্ঞতাতেও ব্যাংকগুলোর সম্বিত ফেরেনি বলে মনে করেন এসএমই উদ্যোক্তারাও। এই জায়গার কাস্টমারগুলো ওখানে যাওয়াতে তারও তো ইয়েটা বেড়ে যাচ্ছে, তখন সে কি করবে? তার একটা লিমিট আছে, আমি 100 জনকে দিব, তো ওই 15টা ব্যাংকের লোক যখন ওখানে যাচ্ছে, তখন তার হয়ে যাচ্ছে 150 ক্লায়েন্ট। 60 ব্যাংকের মধ্যে মাত্র 20 থেকে 25টির পরিস্থিতি ভালো, দেউলিয়ার পথে 12 ব্যাংক আর ঝুঁকিতে 15টি। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, আমানতকারীদের সম্পদের পুনরুদ্ধার ব্যাংকগুলোকেই করতে হবে। আপনি দীর্ঘসূত্রিতার দিকে যাবেন, পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, সিচুয়েশনটা অন্যদিকে নিয়ে যাবেন, এই সুযোগটা দেওয়া যাবে না। ওয়ান স্টপ সার্ভিসের মতো একদম ধরে এটাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আপনি কই গেলেন না গেলেন দেখার ব্যাপার না, আপনি এখন জেলের বাইরে আছেন, এটাই বোনাস। এখন দেখলাম যে সালমান এফ রহমানের যে সন্তান ছিল তাদেরটাও বাইরে ফ্রিজ করা হচ্ছে, যেখানে যেই ক্যাপাসিটিতে আছে, তাহলে তো আপনারাও তো সেই নেক্সাসের একটা পার্ট। ব্যাংক মার্জারে পুরোপুরি বাস্তবায়নে সময় লাগবে 2 বছর। ততদিনে কি আমানতকারীদের আরও অপেক্ষা করতে হবে? এমন প্রশ্নে আমানতকারীদের আমানত রক্ষায় বাংলাদেশ ব্যাংকের কাছে একমাত্র হাতিয়ার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025। অতএব সরকারের উপর জনগণ যাতে আস্থা রাখে, আস্থা থাকলে যেই আমানতকারীর টাকা উত্তোলন অত্যাবশ্যক না, তারা যেন টাকা না উঠায়। তবে ব্যাংক পরিচালনায় যেন আবারও কোনো অসঙ্গতি সৃষ্টি না হয় সে বিষয়ে লক্ষ্য রেখে পরিকল্পনা তৈরির দিকে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দুর্গাপূজা উদযাপনে সরকারি 2 দিন সহ টানা 4 দিনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে আমদানি রফতানি চলমান রাখার স্বার্থে বন্দরের নিকটস্থ শাখা খোলা রাখতে বলা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের বিষয়, তারা যখন খুলে রাখে তার সাথে বন্দরের যে ব্যাংক আছে সে সবই খোলা থাকে। আপনারা দেখে থাকবেন যে এই ভারতের সাথে যে আমাদের স্থল বন্দরগুলো আছে, অনেক স্থল বন্দর কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকবে, কারণ যেহেতু এটা শারদীয় দুর্গা উৎসব। সাধারণ মানুষের কথা বলি যে আমাদের যে ব্যাংক যেহেতু 4 দিন বন্ধ থাকবে, অতএব এটিএম বুথ বা সিআরএম বুথ যেগুলো আছে তারা যাতে পর্যাপ্ত অর্থ পায়, এবং তাদের যে নিরাপত্তা ইস্যু, এটা নির্দেশনা দেওয়া হোক বা না হোক, তার নিজস্ব স্বার্থেই ব্যাংকগুলো তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত করে। গাজায় যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেয়া 20 দফা শান্তি চুক্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বিষয়টি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। পরিকল্পনা অনুযায়ী উপত্যকাটির অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প। হামাস এই প্রস্তাবে রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু। পরিকল্পনাটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে হামাসও।
গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে গাজা অস্থায়ী টেকনোক্র্যাট সরকারের অধীনে চলবে এবং ইসরায়েল অঞ্চলটি দখল বা সংযুক্ত করবে না। কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না, পুনর্নির্মাণে সহায়তাও দেয়া হবে। পরিকল্পনা মানলে যুদ্ধ তাৎক্ষণিকভাবে থামবে। ৭২ ঘন্টার মধ্যে সব জিম্মি ফেরত আসবে এবং ইসরায়েল মুক্তি দেবে ২,০০০-এর বেশি ফিলিস্তিনি। স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পরিকল্পনায় সম্মতি দিয়েছেন নেতানিয়াহু। হামাসকেও প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় হামাস রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। একই সঙ্গে দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন পরিকল্পনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে হামাস। তবে রাজনৈতিক বিশ্লেষকরা একে হামাসের আত্মসমর্পণের চাপ হিসেবে দেখছেন। এমন পরিস্থিতির মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। নির্বিচারে বোমাবর্ষণে প্রাণ হারাচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। এর সঙ্গে খাদ্য পানির তীব্র সংকট যোগ হয়ে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা পুনর্গঠনের জন্য পিস বোর্ডের সভাপতি হিসেবে নিজেই নিজের নাম প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন ২০ দফার মধ্যে ইসরায়েলের নিরাপত্তা জোরদারের প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি। আবার এই প্রস্তাবে হামাস রাজি না হলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে সমর্থন দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দফাতে উল্লেখ করেছেন গাজা উগ্রবাদ ও সন্ত্রাসমুক্ত এলাকা হবে, যা এর প্রতিবেশীদের জন্য হুমকি তৈরি করবে না। বিশ্লেষকরা মনে করছেন তিনি উগ্রবাদ বলতে হামাসকেই বোঝাতে চেয়েছেন, পাশাপাশি ইসরায়েলকে আরও নিরাপত্তা দেওয়ার কৌশল বেছে নিয়েছেন। গাজা পুনর্গঠনের কথা বললেও কিভাবে তা পরিষ্কার করেননি। উভয় পক্ষ সম্মত হলে যুদ্ধ বন্ধ হবে, আর চুক্তি গ্রহণের ৭২ ঘন্টার মধ্যে ইসরায়েলের সব জিম্মিদের জীবিত ও মৃতদেহ ফেরত পাঠাতে হবে। তেল আবিবের কারাগারে আটক থাকা ১,৭০০ গাজাবাসীকে মুক্তি দেবে ইসরায়েল। এর মধ্যে নারী ও শিশু অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দিলে ইসরায়েল ১৫ জন মৃত গাজাবাসীর মরদেহ ফিরিয়ে দেবে। বন্দীদের ফেরত দেওয়ার পর হামাসের যেসব সদস্য শান্তিপূর্ণ সহাবস্থান এবং অস্ত্র সমর্পণ করতে রাজি হবে তাদেরকে ক্ষমা করে দেয়া হবে। চুক্তি সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে গাজায় অবিলম্বে পূর্ণ সাহায্য পাঠানো হবে। জাতিসংঘ, রেড ক্রিসেন্ট ও অন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে। গাজা একটি প্রযুক্তি নির্ভর অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটির অস্থায়ী শাসনের অধীনে পরিচালিত হবে। এই কমিটিতে যোগ্য ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা থাকবেন। এর তদারকি ও নজরদারি করবে একটি নতুন আন্তর্জাতিক অস্থায়ী প্রতিষ্ঠান পিস বোর্ড, যার নেতৃত্ব ও সভাপতিত্ব করবেন ডোনাল্ড ট্রাম্প। এই কমিটির অন্য সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে, তবে এর মধ্যে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার থাকবেন। ট্রাম্পের ২০ দফায় আরও রয়েছে হামাস এবং অন্যান্য দলগুলো প্রতিবেশী দেশ বা তার জনগণের জন্য কোনো হুমকি তৈরি করবে না। যুক্তরাষ্ট্র, আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ গড়ে তোলার জন্য। ইসরায়েল গাজা দখল বা অধিগ্রহণ করবে না বলে উল্লেখ আছে। আইএসএফ যখন নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করবে তখন ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করা হবে। তবে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারে নির্দিষ্ট কোনো সময়সীমা পরিষ্কার করেননি ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা মনে করছেন ২০ দফার মধ্যে ট্রাম্পের কোনো উদ্দেশ্য আছে, কারণ পিস বোর্ডের প্রধান হিসেবে নিজেই নিজের নাম প্রস্তাব করেছেন। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ফিলিপিন্সের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এরই মধ্যে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার দিকে এটি আঘাত হানে। আতঙ্কে দিক বিদিক ছোটাছুটি শুরু করে স্থানীয়রা। এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বেশ কয়েকটি অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পটির কেন্দ্র ছিল সেবু প্রদেশের বোগো সিটি থেকে প্রায় ১৭ কিলোমিটার উত্তর পূর্বে। দক্ষিণ আফ্রিকার নিউ ক্যাসেলে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশি ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জমজমাটে আয়োজন পরিণত হয় এক মিলন মেলায়।
স্থানীয় সময় রোববার নিউ ক্যাসেলের শো গ্রাউন্ড ফার্মে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী। মোহাম্মদ ইকবাল মোল্লার সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা বিরাজ মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। এছাড়া দেশীয় খাবারের স্টল, রাফেল ড্র, দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা ও নানা সাংস্কৃতিক আয়োজনও ছিল। বিসিবির নির্বাচনে নতুন মেরুকরণ। সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে নির্বাচন বয়কটের মতো সিদ্ধান্ত নিতে যাচ্ছে তামিম ইকবাল নেতৃত্বাধীন 15টি ক্লাব। সূত্র জানিয়েছে, গত কয়েকদিন ধরেই কয়েক দফায় সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বিসিবি নির্বাচনের প্রার্থিতা নিয়ে সমঝোতা বৈঠক হয়েছে ক্লাব সংগঠকদের। সেখানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাটাগরি বি এর 10 পরিচালক পদের মধ্য থেকে 3 জন নিজেদের পছন্দ মতো প্রার্থী চাওয়া হয়। শুরুতে দাবি মেনে নেওয়া হলেও পরে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে সরকারের সঙ্গে সকল সমঝোতা বাতিল করে দেয় তামিম ইকবাল নেতৃত্বাধীন ক্লাব সংগঠকরা। উন্মুক্ত নির্বাচনের জন্যই প্রস্তুতি নেন তারা। কিন্তু আজ মঙ্গলবার তৃতীয় বিভাগের 15 ক্লাবের বিরুদ্ধে ফারুক আহমেদ হাইকোর্টে রিট করলে আবারও ঘোলাটে হয় পরিস্থিতি। সরকারি হস্তক্ষেপের অভিযোগ করে এবার নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিতে যাচ্ছে 15টি ক্লাব। রাতেই নিজেদের মধ্যে বৈঠক করেছেন তারা। সেখান থেকে জানানো হয়েছে, বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন তারা গণপ্রত্যাহার করবেন। সরকারের নীল নকশার এই নির্বাচনে অংশ নিতে চান না বলে জানিয়েছে ক্লাব সংগঠকরা। এশিয়া কাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক লিটন দাস। ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ পেয়েও সুপার 4-এ শেষ 2 ম্যাচে হেরেছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে সতীর্থদের পারফরমেন্স নিয়ে হতাশ লিটন। এদিকে এর মাঝেই আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট বল সিরিজের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে টাইগাররা। শারজায় 3 ম্যাচ টি-20 সিরিজ মাঠে গড়াবে 2 অক্টোবর। ক্রিকেট বোর্ড নির্বাচনের ডামাডোলে আড়ালেই চলে গেছে জাতীয় দলের এশিয়া কাপ নিয়ে আলোচনা। ফাইনালে ওঠার মোক্ষম সুযোগ কেন হেলায় হারালো দল, ঘাটতি ছিল কোথায়, এসব নিয়ে কাটাছেড়াই তো এখন স্বাভাবিক। কিন্তু সবাই যেন বেমালুম ভুলতে বসেছে আরও এক ইভেন্ট খালি হাতে শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। লেখা হয়েছে ব্যর্থতার গল্প। ব্যর্থ শব্দটায় আপত্তি থাকতে পারে সংশ্লিষ্ট অনেকের। যাদের নিয়ে উচ্চাশা ছিল না তারাই তো আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছে। গ্রুপ পর্ব পেরিয়ে উঠেছে সুপার 4-এ, সম্ভাবনা তৈরি করেছে ফাইনালে খেলার। তাই নিজেদের সফল দাবি করতে পারেন কেউ কেউ, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়ে যাওয়া দলের পারফরমেন্সকে আহামরি বলার সুযোগ কি আছে? ভারতের বিপক্ষে পাওয়ার প্লের বোলিং নিয়ে সমালোচনা রয়েছে, তবে সবচেয়ে বেশি আফসোস পাকিস্তানের বিপক্ষে 136 রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ দল। কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে ডুবিয়েছে হাতে থাকা ম্যাচ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসের। ইনজুরিতে পড়ায় ডাগআউটে বসেই দেখেছেন জাকের আলীর নেতৃত্বে দলের ধরাশায়ী হওয়া। বড় গলায় শিরোপা জয়ের লক্ষ্যের কথা বলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন লিটন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের 7 দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমার ও আরাকান আর্মির উপর চাপ প্রয়োগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। পিআর সহ 5 দাবি আদায়ে জামায়াতের নতুন কর্মসূচি। দেশের স্থিতিশীলতা নষ্টের আশঙ্কা বিএনপির। গণতান্ত্রিক উত্তরণে বাধা তৈরির চেষ্টা দেখছে নেতারা। এবং দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগের। চূড়ান্ত হয়নি প্রতীক। শাপলা নিয়ে স্বৈরাচারী আচরণ করছে ইসি, অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ার। এ ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়।